নমস্কার, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভাবুন তো, একদিকে বিশ্বজুড়ে সুপার পাওয়ারদের যুদ্ধবিমান গর্জন করছে, অন্যদিকে জাতিসংঘের সদর দপ্তরে দাঁড়িয়ে একটি দেউলিয়া রাষ্ট্র খোদ আমেরিকাকে আয়না দেখাচ্ছে। ভাবছেন এটা কোন সিনেমার প্লট? একদমই নয়। গালফ কান্ট্রিগুলোতে যখন মিসাইল বৃষ্টির মতো পড়ছে, তখন ইসলামাবাদ থেকে আসা একটি ডিপ্লোম্যাটিক আর্থকোয়াক পুরো ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছে। পাকিস্তান কি সত্যিই খলিফা হওয়ার স্বপ্ন দেখছে, নাকি এটি তাদের বাঁচার শেষ মরিয়া চেষ্টা? আজকের এপিসোডে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, জিওপলিটিক্সের দাবার বোর্ডে দাবার গুটি উল্টে গেছে। সম্প্রতি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা ইউএনএসসির মিটিংয়ে পাকিস্তান যা করেছে তাকে এক কথায় বলা যায় সুইসাইডাল মিশন। যে দেশটা গত কয়েক দশক ধরে আমেরিকার ক্ষয়রাতির সাহায্যের উপর বেঁচে আছে, সেই পাকিস্তান আজ ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করছে। পাকিস্তান সেখানে গিয়ে অভিযোগ করছে যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যে আগুনের লেলিহান শিখা জ্বলছে তার প্রধান কারিগর হলো আমেরিকা। তারা স্পষ্ট বলেছে যে ইরান বা পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে হামলা চালিয়ে আমেরিকা আসলে ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ পাকিস্তানের এই সিংহ হৃদয় কেন তারা আজ আমেরিকার মতো শক্তিশালী দেশের চোখে চোখ রেখে কথা বলছে? এর উত্তর লুকিয়ে রয়েছে তাদের শূন্য ভাড়ারে এবং মধ্যপ্রাচ্যের তেলের রাজনীতিতে। যখন আমেরিকা তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দেয়, তখন তারা বিকল্প হিসেবে আরব দেশগুলোর গুড বুকে আসার চেষ্টা করে। এটা আসলে কোনো আদর্শিক লড়াই নয়, বরং একটা ইকোনমিক স্ট্র্যাটেজি। তারা দেখাতে চাইছে যে তারা মুসলিম বিশ্বের নতুন ত্রাণকর্তা বা খলিফা। এবার আসি সেই আসল সত্যটাতে, যেটা পাকিস্তান দুনিয়ার সামনে স্বীকার করতে ভয় পায়। আমেরিকা যেভাবে ইরানের ওপর একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক বা মিসাইল অ্যাটাক চালিয়ে যাচ্ছে, তাতে ইসলামাবাদের রাতের ঘুম শুধু ওড়েনি, বরং তারা এখন নিজেদের অস্তিত্ব নিয়ে আতঙ্কিত। কেন? কারণটা খুব সিম্পল কিন্তু ভয়ানক। ইরান আর পাকিস্তানের জিওপলিটিক্যাল প্রোফাইল অনেকটা যমজ ভাইয়ের মতো। একদিকে ইরানের কাছে যেমন অ্যাডভান্সড মিসাইল টেকনোলজি এবং পরমাণু কর্মসূচির শক্তিশালী পরিকাঠামো রয়েছে, ঠিক তেমনই পাকিস্তানের ভাড়ারেও রয়েছে কয়েক ডজন নিউক্লিয়ার উইপেন। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন ইরানকে মারছে? ওয়াশিংটন স্পষ্ট বলেছে তারা ইরানের ভেতরে থাকা টেররিস্ট অর্গানাইজেশনস এবং তাদের পরমাণু কেন্দ্রগুলোকে চিরতরে স্তব্ধ করে দিতে চাইছে। আর ঠিক এখানেই পাকিস্তানের হাত পা কাঁপতে শুরু করেছে। পাকিস্তান খুব ভালো করেই জানে যে তাদের দেশের মাটি আজ আন্তর্জাতিক জঙ্গিবাদের অভয়ারণ্য। লস্করি তৈবা থেকে শুরু করে জৈশ-ই মোহাম্মদ, এমন কয়েক ডজন জঙ্গি সেখানে দিব্যি ঘরবাড়ি বানিয়ে বসে আছে। পাকিস্তান আজ আতঙ্কিত এই ভেবে যে আজ যদি আমেরিকা ইরানের ভেতরে ঢুকে টেররিস্ট নেটওয়ার্ক ধ্বংসের নামে বোমা ফেলতে পারে, তবে কালকে একই যুক্তি দেখিয়ে তারা তাদের উপর হামলা করবে না। বিশেষ করে ভারতের সাথে তাদের যে চিরস্থায়ী বর্ডার টেনশন বা সীমান্ত উত্তেজনা রয়েছে, সেখানে যদি কাল মোদিজি একই আমেরিকান মডেল অনুসরণ করেন, যদি ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে আলোচনার দিন শেষ, এবার সীমান্তের ওপার থেকে আসা ড্রোন বা জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হবে সরাসরি তাদের লঞ্চ প্যাডে আঘাত এনে, ঠিক এই ভয় থেকেই পাকিস্তান আজ জাতিসংঘে গিয়ে ইরানের হয়ে ওকালতি শুরু করেছে। তারা সেখানে গিয়ে বিশ্বশান্তির বুলি উড়াচ্ছে, বলছে যে এই যুদ্ধ রিলিজিয়ান ইনস্টেবিলিটি বা আঞ্চলিক অস্থিরতা তৈরি করবে। কিন্তু বন্ধুরা, একেই বলে ভাগ্যের পরিহাস। যে দেশটা দশকের পর দশক ধরে ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি, যারা প্রতিবেশী দেশে জঙ্গি পাঠিয়ে সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে, আজ তারা আমেরিকাকে নীতি নৈতিকতা আর আইনের পাঠ শেখাচ্ছে। যারা নিজেরা টেরোরিজমকে রাষ্ট্রীয় নীতি বা স্টেট পলিসি হিসেবে ব্যবহার করে, তারা যখন শান্তির কথা বলে তখন পুরো বিশ্বের কাছে সেটা একটা বড় জোকস হয়ে দাঁড়ায়। পাকিস্তান আসলে ইরানকে বাঁচাতে চাইছে না, তারা আসলে ইরানের আড়ালে নিজেদের ডার্টি গেম আর নিউক্লিয়ার অ্যাসেটগুলোকে সুরক্ষিত করার একটা ঢাল খুঁজছে। তারা জানে ইরান যদি আজ ধূলিসাৎ হয়ে যায়, তবে পরবর্তী টার্গেট হিসেবে ইসলামাবাদের নাম আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। পাকিস্তান কেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হয়ে এত কথা বলছে? কারণটা খুব সিম্পল, তেল এবং ডলার। ইরান থেকে সস্তায় বা অবৈধভাবে তেল পাওয়ার রাস্তা এখন বন্ধ। আমেরিকার চাপের মুখে আরব দেশগুলো থেকেও সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়ছে।
তাই পাকিস্তান এখন আরব দেশগুলোকে খুশি করতে চাইছে যাতে তারা ডেফার্ড পেমেন্ট বা পরে টাকা দেওয়ার শর্তে তেল পেতে পারে। পাকিস্তান আসলে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিকে ক্যাশ করতে চাইছে। তারা দেখাতে চাইছে যে মুসলিম ব্রাদারহুড রক্ষায় কেবল তারাই সোচ্চার। কিন্তু বাস্তবতা হলো গালফ রিলিজিয়ানে কর্মরত লক্ষ লক্ষ পাকিস্তানি শ্রমিক আজ বিপদে। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তবে এই শ্রমিকরা দেশে ফিরে আসবে এবং পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই এটি পাকিস্তানের জন্য কেবল রাজনৈতিক নয়, একটি পার্সোনাল ওয়ার হয়ে দাঁড়িয়েছে। তারা চাইছে পরিস্থিতি শান্ত থাকুক যাতে তাদের টাকার যোগান বন্ধ না হয়। এখানে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। 2012 সালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একটি বিখ্যাত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তানকে ধ্বংস করার জন্য ভারতের সরাসরি যুদ্ধের প্রয়োজন নেই, বরং পাকিস্তানের ভেতরে যে ফল্ট লাইন্স বা অভ্যন্তরীণ ফাটলগুলো রয়েছে সেগুলোকে ঠিকমতো ব্যবহার করলেই পাকিস্তান নিজের ভারে ভেঙে পড়বে। আজ মধ্যপ্রাচ্যের যা হচ্ছে তা অনেকটা সেই ফাটলগুলোকে প্রকট করে দিচ্ছে। শিয়া সুন্নি দ্বন্দ্ব হোক কিংবা সন্ত্রাসবাদকে মদদ দেওয়া, পাকিস্তান আজ নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। তারা একদিকে আফগানিস্তানের সাথে লড়ছে, অন্যদিকে ইরানের সাথে তাদের সম্পর্ক তলানিতে। এই জিওপলিটিক্যাল আইসোলেশন পাকিস্তান আগে কখনো অনুভব করেনি। ভারতের সাথে সম্পর্ক খারাপ করে তারা ইতিমধ্যে নিজেদের কোণঠাসা করেছে, আর এখন আমেরিকার সাথে টক্কর নিয়ে তারা নিজেদের কফিনে শেষ পেরেকটা পুঁতছে কিনা সেটাই দেখার। এই বিতর্কের মধ্যে এক অদ্ভুত মোড় এসেছে গ্রিসের বক্তব্যে। গ্রিস জাতিসংঘে সতর্ক করেছে যে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম এনরিচমেন্ট এখন চরম পর্যায়ে। যদি এই যুদ্ধ চলতে থাকে এবং ইরানের নিয়ন্ত্রণ কোনো চরমপন্থী গোষ্ঠীর হাতে চলে যায় তবে পুরো বিশ্বের নিরাপত্তা বিপন্ন হবে। পাকিস্তানও ঠিক এই ভয়েই কাঁপছে, কারণ রেড সি এবং স্ট্রেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলো যদি ব্লক হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতি অচল হয়ে পড়বে। পাকিস্তান জানে যদি গ্লোবাল এনার্জি ফ্লো ফ্রিজ হয়ে যায় তবে তাদের মতো আমদানি নির্ভর দেশ সবার আগে দেউলিয়া হবে। তাই গ্রিস এবং পাকিস্তান দুই বিপরীত মেরুর দেশ হওয়া সত্ত্বেও আজ একই সুরে গান গাইছে। কিন্তু এখানে তফাৎ হলো ভারত অত্যন্ত দক্ষতার সাথে তার মেরিটাইম ট্রেড রুট রক্ষা করছে। ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি আরব সাগরে যেভাবে টহল দিচ্ছে তাতে আমাদের কোনো জাহাজ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি। এটি হলো ভারতের ক্রমবর্ধমান শক্তির পরিচয়। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় পাকিস্তানের অবস্থা এখন উভয় সংকট। তারা না পারছে আমেরিকাকে ছাড়তে, না পারছে আরব বিশ্বের ওপর প্রভাব বাড়াতে। ওয়াশিংটন পাকিস্তানের এই হঠাৎ বিদ্রোহী আচরণকে খুব একটা ভালোভাবে দেখেনি। খুব শীঘ্রই হয়তো আমরা দেখব যে আমেরিকা পাকিস্তানের ওপর নতুন কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করেছে। অনেকে তো এখন বলতে শুরু করেছে যে পাকিস্তানের পরিস্থিতি এখন 1971 সালের মতো হয়ে যাচ্ছে। তখন যেমন তারা রাজনৈতিক ভুলের কারণে নিজেদের অর্ধেক অংশ হারিয়েছিল, এবার হয়তো তারা অর্থনৈতিক এবং জিওপলিটিক্যাল ভুলের কারণে সম্পূর্ণ বিলুপ্তির পথে এগোচ্ছে। তাদের পরমাণু অস্ত্র কি সত্যিই তাদের রক্ষা করতে পারবে, নাকি সেগুলোই তাদের পতনের কারণ হবে? কারণ যে দেশের জনগণ না খেয়ে থাকছে সেখানে মিসাইল দিয়ে পেট ভরবে না। অবশেষে আমাদের দেশের কথা বলা প্রয়োজন। ভারত কিন্তু এই পুরো খেলায় অত্যন্ত শান্তভাবে নিজের স্বার্থ রক্ষা করে চলেছে। মোদিজির নেতৃত্বে ভারত আজ এক এমন অবস্থানে পৌঁছেছে যেখানে আমাদের তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে না, আবার বিশ্বমঞ্চে আমাদের সম্মানও কমছে না। পাকিস্তান যখন জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করছে, ভারত তখন নিজের সীমান্ত এবং অর্থনীতিকে আরও মজবুত করছে। পাকিস্তান বুঝতে পারছে যে জিওপলিটিক্যাল বোর্ড এখন উল্টে গেছে, বা দ্য বোর্ড ইজ ফ্লিপড। তাদের প্রতিটি চাল এখন তাদের বিরুদ্ধেই যাচ্ছে। আফগানিস্তানের ড্রোন হামলা থেকে শুরু করে ইরানের সাথে সীমান্ত সংঘর্ষ, সবই ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানের দিন ঘনিয়ে আসছে। বন্ধুরা, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং পাকিস্তানের পরবর্তী চাল কী হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। পাকিস্তান আজ খলিফা হওয়ার যে জুয়ো খেলছে তাতে তারা জিতবে নাকি চিরতরে হারিয়ে যাবে সেটা সময় বলবে। তবে একটা কথা নিশ্চিত, ভারত এখন আর কেবল দর্শক নয়, বরং এই অঞ্চলের স্থিতিশীলতার প্রধান চাবিকাঠি। আপনারা কি মনে করেন, পাকিস্তানের এই আচরণের পেছনে কি সত্যিই কোনো বড় শক্তি কাজ করছে, নাকি এটি শুধুই তাদের বাঁচার আকুতি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে লাইক করুন এবং শেয়ার করুন। আর এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।